আমাদের আজকের আলোচনার বিষয় রবীন্দ্রনাথ রচিত আফ্রিকা কবিতা। আফ্রিকা রবীন্দ্রনাথের বহু পঠিত কবিতা। আফ্রিকা সাম্রাজ্যবাদের প্রতি মানবতাবাদী কবির তীব্র ধিক্কারের কবিতা। শোষিত, নিপীড়িত আফ্রিকার অধিবাসীদের জীবন যন্ত্রণার কবিতা। তাদের ওপর শ্বেতাঙ্গ সাম্রাজ্যবাদী প্রভুদের অবর্ণনীয়, অকথ্য, অমানবিক অত্যাচার, শোষণ, স্বাধীনতা হরণের কবিতা। সেই দিক থেকে আফ্রিকা বাংলা কাব্য সাহিত্যের ইতিহাসে এবং বিশ্ব কাব্য সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী কবিতা। রবীন্দ্রনাথ তার সমগ্র জীবনব্যাপী তিনি মানব প্রেমের জয়গান গেয়েছেন, মানবতাবাদের ধ্বজাকে ঊর্ধ্বে তুলে ধরেছেন, শান্তির সপক্ষে দাঁড়িয়েছেন। তিনি সকল রকম বৈষম্যের বিরুদ্ধে, সকল রকম বর্ণবিদ্বেষ, ধর্মীয় বিদ্বেষ, জাতি বিদ্বেষ, যুদ্ধ, আগ্রাসন, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, তার লুণ্ঠন, আগ্রাসনের বিরুদ্ধে রবীন্দ্রনাথের কলম বারে বারে গর্জে উঠেছে। আমরা তার চিত্রা, নৈবেদ্য, বলাকা কাব্যগ্রন্থের বিভিন্ন কবিতায় দেখেছি তার সেই প্রতিবাদের সরব প্রকাশ। কিন্তু আফ্রিকা কবিতায় ইতালির সেই আবিসিনিয়া আক্রমণ উপলক্ষে সাম্রাজ্যবাদের যে নগ্ন প্রকাশ, তার বিরুদ্ধে কবি যে তীব্র ধিক্কার জানিয়েছেন, এমন সরাসরি প্রতিবাদ, ঘৃণা, ধিক্কার রবীন্দ্র কবিতায় কিন্তু সরাসরি দেখা যায় না। সেই দিক থেকে আফ্রিকা অবশ্যই রবীন্দ্র কাব্য সাহিত্যে একটি ব্যতিক্রমী কবিতা। এখন আফ্রিকা কবিতা আমরা যেই সময় পড়ছি, সেই সময়টাও আজকের দিন মানবতার বড়ই এক দুর্দিন, এক মৃত্যুমুখর সময়ে আমরা দিন যাপন করছি। এই মৃত্যুর কারণ হিসেবে আমরা চিহ্নিত করেছি করোনা ভাইরাসকে, কিন্তু আমরা এই 2019 সালের আগে তার ইতিহাস যদি পর্যালোচনা করি, তখনও তো আমরা প্রতিদিন, প্রতি মুহূর্তে কত মানুষ তারা না খেতে পেয়ে মারা গিয়েছে, তারা ধর্মীয় বিদ্বেষের শিকার হয়েছে, তারা জাতি বিদ্বেষের শিকার হয়েছে। অর্থাৎ ক্ষুধা, অসাম্য, দারিদ্র, জাতিবিদ্বেষ, বর্ণবিদ্বেষ, ধর্মবিদ্বেষ, তা কিন্তু আমাদের পৃথিবীর দিক দিগন্তরে, প্রতিটি প্রান্তরে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আজকে সভ্যতার পীঠস্থান আমেরিকা, ইউরোপে আমরা দেখেছি কিভাবে ব্ল্যাক, নিগ্রো, আফ্রিকান আমেরিকান যে কমিউনিটি, অর্থাৎ কালো চামড়ার মানুষদের,
তাদের এই শতকে দাঁড়িয়েও শুধুমাত্র গায়ের রঙের জন্য, কালো রঙের জন্য কত কটূক্তির শিকার হতে হয়, নির্যাতনের শিকার হতে হয়, হেনস্থা হতে হয়। কিছুদিন আগেই আমরা দেখলাম ব্ল্যাক লাইভস ম্যাটার, আমেরিকায় সে প্রবল বিদ্রোহ দেখা দিল। সেই জর্জ ফ্লয়েড নামক এক সাধারণ কালো চামড়ার এক নাগরিককে হত্যা করা হলো। শুধু জর্জ ফ্লয়েড নয়, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখি যে এভাবে বর্ণবিদ্বেষের শিকার হচ্ছে, জাতিতে জাতিতে দ্বন্দ্ব, ধর্মে ধর্মে দাঙ্গা। তো সুতরাং অর্থনৈতিক অসাম্য, ধর্ম বর্ণ জাতির বিদ্বেষ আজও পৃথিবীতে বহমান, আজও বর্তমান। তো সেই প্রেক্ষিতেও কিন্তু আমাদের আফ্রিকা কবিতার মূল্যায়ন করতে হবে। আজকে আর সাম্রাজ্যবাদকে আমরা সেই পুরনো যে ফর্ম, অর্থাৎ পুরনো রূপে আমরা আর দেখতে পাবো না। শিল্প বিপ্লবের পর বিভিন্ন সাম্রাজ্যবাদী দেশগুলো তারা তাদের দেশের উৎপাদিত দ্রব্য অপর দেশে বিক্রি করবে এবং অপর দেশ থেকে কাঁচামাল নিজের দেশে নিয়ে আসবে, লুট করবে। তার জন্যই তো বিভিন্ন উপনিবেশের খোঁজে তারা বেরিয়ে পড়েছিল তাদের মহাদেশ থেকে অপর এক মহাদেশে। ব্রিটিশ সাম্রাজ্যবাদ, ফরাসি সাম্রাজ্যবাদ, পরবর্তীকালে এসে যোগ দিল আমাদের জার্মান। তো এই যে সাম্রাজ্যবাদ, যারা বিভিন্ন জায়গায় উপনিবেশ স্থাপন করেছিল এবং সেখানে তাদের উৎপাদিত দ্রব্য বিক্রি করত, এবং সেখান থেকে যে সেই সকল উপনিবেশে যে বিরাট যে প্রাকৃতিক সম্পদ, সে প্রাকৃতিক সম্পদকে তারা নির্বিচারে হরণ করত। এই ছিল সাম্রাজ্যবাদের ক্লাসিক্যাল রূপ। সৈন্য সামন্ত সমস্ত কিছুর সাহায্যে উপনিবেশ স্থাপন করো, সেই দেশের শাসন ক্ষমতা দখল করো এবং নিজেদের অর্থনৈতিক সমৃদ্ধি বাড়িয়ে তোলো। এবং সাম্রাজ্যবাদের মধ্যে যে যুদ্ধ, সাম্রাজ্যবাদী দেশগুলোর মধ্যে যে যুদ্ধ, অর্থাৎ কে কত বেশি করে উপনিবেশ স্থাপন করবে, তার জন্যই তো পৃথিবীতে আমরা ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এগুলো আমরা লক্ষ্য করেছি। সাম্রাজ্যবাদীদের নিজেদের মধ্যে লড়াই। এখন সেই রূপে আমরা সাম্রাজ্যবাদকে পাই না। এখন আর সৈন্য সামন্ত নিয়ে ওই সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা, তাকে কিন্তু আর সৈন্য সামন্ত নিয়ে অপর দেশকে দখল করতে লাগে না, উপনিবেশ স্থাপন করার কোনো প্রয়োজন পড়ে না। তার কারণ সে তার পুতুল শাসককে বসিয়ে রাখে বা সমর্থন যোগায় বিভিন্ন তার ওই তাবেদার দেশগুলোতে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনা করে তার মধ্য দিয়ে। অর্থাৎ প্রভু আমেরিকা যেমন না চায়, সেভাবেই ওই ছোট ছোট দেশগুলোতে আমেরিকার তাবেদার দেশগুলোর অর্থনৈতিক সমস্ত নীতি নির্ধারিত হয়। আমেরিকার সমস্ত বড় বড় কোম্পানির দরজা খুলে যায় সেই সমস্ত দেশীয় বাজারে, আর আমেরিকার সেই কোম্পানিগুলোর সাথে পাল্লা দিয়ে পেরে ওঠে না বিভিন্ন দেশীয় সংস্থা। আর এভাবেই সেই দেশের বাজার দখল করে সাম্রাজ্যবাদী বহুজাতিক সংস্থা। তাহলে উপনিবেশ আজও আছে, সাম্রাজ্যবাদী দেশ আজও আছে। সে আজ সৈন্য সামন্ত নিয়ে দখল করে না, সে আজ অর্থনৈতিক নীতি নির্ধারণের মধ্য দিয়ে সে কিন্তু
গরিব দেশের বাজার দখল করে, তার ভূপ্রাকৃতিক যে সম্পদ তার ওপর কর্তৃত্ব স্থাপন করে। সুতরাং আজকের এই নয়া সাম্রাজ্যবাদী যে অর্থনৈতিক কর্মকাণ্ড, যাকে আমরা বলছি নিও লিবারেল ক্যাপিটালিজম, নয়া উদারবাদী অর্থনীতি, সেই প্রেক্ষিতেও কিন্তু আমাদের আফ্রিকা কবিতা বিচার করতে হবে। এবার আমরা আলোচনার দীর্ঘায়িত না করে আমরা প্রথমে আফ্রিকা কবিতার যে প্রেক্ষাপট, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমরা জানি যে দুটি অশুভ শক্তি পৃথিবীর বুকে তাদের যে নিজেদের সাম্রাজ্যের লিপ্সা, সাম্রাজ্য দখলের লিপ্সা পরিপূর্ণ করার জন্য তাদের যে পরিকল্পনা, তার সম্পর্কে আমাদের কিছুটা জানা উচিত। একদিকে ছিলেন জার্মানিতে অ্যাডলফ হিটলার, তার নাৎসিবাদ, আর আরেকদিকে ইতালিতে মুসোলিনি, তার ফ্যাসিবাদ। এই নাৎসিবাদ এবং ফ্যাসিবাদ সমগ্র বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি অশুভ বাতাবরণের সৃষ্টি করেছিল। ইতিপূর্বে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, কত মানুষের প্রাণহানি হয়েছে। প্যারিসের শান্তি চুক্তির মাধ্যমে লিগ অফ নেশনস স্থাপন হয়েছে, যে এবার থেকে রাষ্ট্রগুলি তাদের নিজেদের মধ্যে যে বিরোধ, পারস্পরিক বিরোধ, তারা আলাপ আলোচনার মধ্যে মিটিয়ে নেবে। আর যেন আমাদের এই প্রথম বিশ্বযুদ্ধের এই ভয়াবহ মৃত্যু না দেখতে হয়। সাধারণ মানুষ তারা যুদ্ধ চায় না, তারা খাদ্য চায়, বস্ত্র চায়, বাসস্থান চায়, স্বাধীনতা চায়। কিন্তু আমরা কি দেখলাম? প্রথম বিশ্বযুদ্ধের পরেই, লিগ অফ নেশনস প্রতিষ্ঠা হওয়ার পরেও হিটলার, মুসোলিনি, তাদের আবির্ভাব দেখলাম। এবং তাদের নিজেদের অহমিকাকে তৃপ্ত করতে গিয়ে, সাম্রাজ্য লিপ্সাকে পরিপূর্ণ করতে গিয়ে বিশ্বকে আর এক ভয়াবহ, আরও মারাত্মক নরঘাতী যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হলো। আফ্রিকা কবিতার প্রেক্ষাপটেও কিন্তু সেই সাম্রাজ্য লিপ্সার একটা পরিসর কাজ করছে। এই কবিতা রচনার মূলে কবি অমিয় চক্রবর্তীর ভূমিকাও কিন্তু কম নয়। তিনি বিলাত থেকে বারে বারে অনুরোধ জানিয়েছেন রবীন্দ্রনাথকে যে ইতালির আবিসিনিয়া আক্রমণের জন্য আফ্রিকা নিয়ে আপনি কিছু লিখুন। 1935 খ্রিস্টাব্দের প্রথম দিকেই ইতালি আবিসিনিয়ার সাথে বিরোধে জড়ায়। বহুদিন থেকেই মুসোলিনির কিন্তু ক্রূর দৃষ্টি ছিল এই আবিসিনিয়ার দিকে। ছোট্ট একটি দেশ, মুসোলিনি তার সপক্ষে জনমত গঠনের জন্য নানা দেশের মনীষী বুদ্ধিজীবীদের ইতালিতে সে সময় আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার অমিয় চক্রবর্তী তখন গবেষণার কাজে বিলাতে। অমিয় চক্রবর্তী যখন হল্যান্ডে, তখন সেখানে হোটেলে থাকার সময় একটি তার বার্তা তার কাছে পৌঁছয়। তার বার্তা
কে করেছে? না, ইতালি থেকে এসছে মুসোলিনির আমন্ত্রণ। কিসের জন্য? না, তিনি বিশ্বের অনেক মনীষীদের, বুদ্ধিজীবীদের আমন্ত্রণ জানিয়েছেন ইতালিতে আসার জন্য, ইতালি দর্শনের জন্য। ইতালি ভ্রমণের সময়ে অমিয় চক্রবর্তী মুসোলিনির আবিসিনিয়া আগ্রাসনের অভিসন্ধির কথা কিন্তু টের পেয়ে যান। বিলাতে ফিরে সেখানকার বুদ্ধিজীবীদের তিনি অবহিত করছেন এবং দেখছেন ব্রিটিশ কর্তৃপক্ষ কিন্তু আগে থেকেই মুসোলিনির এই অভিসন্ধির কথা জানেন। তারপরের 1935 খ্রিস্টাব্দের 2 অক্টোবর মুসোলিনি আক্রমণ করছেন আবিসিনিয়ায়। তার আগে আমরা বললাম লিগ অব নেশনস প্রতিষ্ঠা হয়েছে, যুদ্ধ হবে না। প্রথম বিশ্বযুদ্ধের পর যে আর যুদ্ধ নয়, পারস্পরিক আলাপ আলোচনার মধ্য দিয়ে আমাদের বিরোধের মীমাংসা করতে হবে। কিন্তু মুসোলিনি কিন্তু লিগ অব নেশনস, তার উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি কোনো কিছুকে পরোয়া না করে আবিসিনিয়া আক্রমণ করলেন। লিগ অব নেশনসের যারা পান্ডা, হর্তাকর্তা, তারা নীরব দর্শকের ভূমিকা গ্রহণ করলেন। এটা এখনও হয়। এখন আর লিগ অব নেশনস নেই, এখন আছে ইউনাইটেড নেশনস, সম্মিলিত জাতিপুঞ্জ। তো সেখানেও তো সমগ্র বিশ্বের প্রতিনিধিরা রয়েছে। কিন্তু তাদের বুড়ো আঙুল দেখিয়ে যখন আমেরিকা দাদাগিরি করে, যখন ওই ইরাকের ওপরে, আফগানিস্তানের ওপরে আক্রমণ চালায়, আবার রাশিয়া আক্রমণ চালায় সিরিয়ায়, তুরস্কে, তো তখন আমাদের এই সম্মিলিত জাতিপুঞ্জ তারাও কিন্তু নীরব দর্শকের ভূমিকাই গ্রহণ করে। সবচেয়ে বিস্ময়ের ব্যাপার, অবাক হওয়ার মতো যে লিগ অব নেশনসের তখন অধিবেশন চলছে যখন মুসোলিনি আবিসিনিয়া আক্রমণ করছে। 2 অক্টোবর 1935। 10ই অক্টোবর লীগের এক সভায় সমস্ত সদস্যই এক বাক্যে মুসোলিনিকে, অর্থাৎ ইতালিকে আক্রমণকারী রূপে ঘোষণা করলো। আচ্ছা, ঘোষণা তো করলো, কিন্তু তার বিরুদ্ধে কি শাস্তিমূলক প্রক্রিয়া নেওয়া হবে? দেখা গেল কিছু মৃদু অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মৃদু অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানে নামমাত্র। এখন এই নিষেধাজ্ঞার মধ্যে ছিল না তেল, লোহা, ইস্পাত, কয়লা। মানে একটা দেশকে যদি শাস্তি ঘোষণা করতে হয়, তাহলে তেল, লোহা, ইস্পাত, কয়লা অর্থাৎ জ্বালানি, তার যদি সাপ্লাই যদি ঠিক থাকে, অর্থাৎ অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যে যদি পেট্রোপণ্যকে অন্তর্ভুক্ত না করা হয়, তাহলে সেক্ষেত্রে সে দেশের অর্থনীতি তো কখনোই ক্ষতিগ্রস্ত হতে পারে না। ফলাফল যা হওয়ার তাই হলো। আবিসিনিয়া যুদ্ধে ইতালি তেমন কোনো অসুবিধাতেই পড়ল না ওই লিগ অব নেশনসের সেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার জন্য। রবীন্দ্রনাথ তখন শান্তিনিকেতনে, তার কাছে এই খবর এলো। কবি মর্মাহত হলেন। এই সময় অমিয় চক্রবর্তী রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখলেন এই আক্রমণের কথা জানিয়ে, এবং চিঠিতে তিনি অনুরোধ জানালেন যেন কবি এই বিষয়ে প্রতিবাদ জ্ঞাপন করেন। অমিয় চক্রবর্তীর চিঠি পাওয়ার পর রবীন্দ্রনাথ তার মনোবেদনার কথা জানিয়ে একটি জবাবি চিঠি দেন। বেশ কয়েক মাস পর অমিয় চক্রবর্তী আবার রবীন্দ্রনাথকে একটি চিঠি লিখলেন, যেখানে তিনি বললেন আফ্রিকার ট্রাইব ইটার্নাল নিয়ে, তাদের যে চিরন্তন আদিবাসীদের যে মর্মযন্ত্রণা, তাদের যে সরল জীবনযাপন,
তাদের ভূগোল, তাদের পরিবেশ, ট্রাইব ইটার্নাল নিয়ে একটি কবিতা লেখার অনুরোধ জানালেন। এই সময় অমিয় চক্রবর্তী স্কটল্যান্ডে ফ্রেজার এবং লর্ড লোথিয়ান পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র দেখতে যান। সেখানে ফ্রেজারের আফ্রিকা সংক্রান্ত একটি বক্তৃতা শুনে অভিভূত হয়ে পড়েন। রবীন্দ্রনাথকে সেই বক্তৃতার একটি কপিও তিনি পাঠান। এখন সেই বক্তৃতার সেই প্রতিলিপি পড়ে রবীন্দ্রনাথ তিনিও কিন্তু আকৃষ্ট হন এবং সেই চিঠির কিছুদিন পরেই রবীন্দ্রনাথ রচনা করেন তার যুগান্তকারী কবিতা আফ্রিকা। অমিয় চক্রবর্তীকে পাঠিয়ে দেন কবিতাটি। অমিয় চক্রবর্তী প্রথমে মূল কবিতাটি পেয়েছেন, তারপরে পেয়েছেন রবীন্দ্রনাথের করা কবিতাটির ইংরেজি তর্জমা। আফ্রিকা কবিতা প্রথমে পত্রপুট কাব্যে সংকলিত হয়, পরবর্তীকালে সঞ্চয়িতায়ও কবিতাটি অন্তর্ভুক্ত হয়েছে। এই হচ্ছে আফ্রিকা কবিতার রচনার প্রেক্ষাপট, অর্থাৎ মুসোলিনির সেই আবিসিনিয়া আক্রমণ, অর্থাৎ ফ্যাসিজমের যে রণধ্বনি, অশুভ ধ্বনি শোনা যাচ্ছে, সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ তীব্র ধিক্কার জানাচ্ছেন ফ্যাসিজমকে। এখন এই ফ্যাসিজম নিয়ে আর একজনের কথাও তোমাদের জানা উচিত। তিনি হলেন সৌমেন্দ্রনাথ ঠাকুর। 1934 খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম ফ্যাসি বিরোধী বই তিনি রচনা করেন। বইটির নামও ছিল ফ্যাসিজম। ইতালিতে ঘোর ফ্যাসিস্ট যুগে তিনি যখন ছিলেন, তখন তিনি খুব কাছে থেকে দেখেছেন এই ফ্যাসিজমের রক্ত গর্বান্ধ কুৎসিত বর্বর রূপ। তাই ফ্যাসিজমের বিরুদ্ধে বাংলার, ভারতবর্ষের দুই প্রতিবাদী মুখ রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি রচনা করেছিলেন আফ্রিকা কবিতা, এবং সৌমেন্দ্রনাথ ঠাকুর, যিনি রচনা করেছিলেন ফ্যাসিজম। এবার আমরা মূল কবিতার আলোচনায় প্রবেশ করব। আফ্রিকা কবিতা আমরা আলোচনার সময় দেখব যে কবিতায় দুটো স্তর রয়েছে। প্রথম স্তরে, প্রথম দিকে আফ্রিকার গড়ে ওঠা, এক পৃথক ভূখণ্ড রূপে আফ্রিকার গড়ে ওঠা, এক বৈচিত্র্যময় ভূখণ্ড রূপে আফ্রিকার গড়ে ওঠা। আবার দ্বিতীয় স্তরে আমরা দেখব যে আফ্রিকার ওপর বর্বর শাসকের ক্রূর দৃষ্টিপাত, তার ওপর অমানবিক শ্বেতাঙ্গ শাসকের অকথ্য অত্যাচার, নির্যাতন, শোষণ, স্বাধীনতা লুণ্ঠনের কাহিনী, এবং শেষে রবীন্দ্রনাথের মঙ্গলময় বার্তার জাগরণ সঙ্গীত। এবং সমগ্র কবিতা জুড়েই একদিকে যেমন আফ্রিকার জনপদ, তার প্রাকৃতিক ভৌগোলিক বৈচিত্র্য, তার জনতার সহজ সরল জীবনযাত্রা, অন্যদিকে
সাম্রাজ্যবাদী শাসকের ক্রূর লিপ্সা, তার প্রতি তার তীব্র ধিক্কার উঠে এসেছে। উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা, বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায়, কৃপণ আলোর অন্তঃপুরে। অর্থাৎ আফ্রিকা মহাদেশের সৃষ্টির কথা এই প্রথম স্তবকের মধ্য দিয়ে কবি আমাদের সামনে উন্মোচিত করলেন। এই বর্ণনায় আমরা দেখব কবির সত্যের সঙ্গে বিজ্ঞান এবং ভৌগোলিক সত্যের একটা ত্রিবেণী সঙ্গম ঘটছে। অর্থাৎ কবির ভাবসত্য, বিজ্ঞান ও ভৌগোলিক সত্য, তার মধ্য দিয়ে আফ্রিকার যে জন্মের ইতিহাস আমাদের সামনে ধরা পড়ছে। কবি মানুষ নেত্রে কল্পনা করছেন সেই সৃষ্টির উষালগ্ন ধরিত্রীর একটা অখণ্ড রূপচ্ছবি, একটা পৃথিবী গড়ে উঠছে, মানুষের বাসভূমি পৃথিবী। সে পৃথিবী কে সৃষ্টি করছেন? কবি তার অনুভবে জেনেছেন যে সৃজনকর্তা, আমাদের যে আদি শিল্পী, সর্বময় সৃজনকর্তা ঈশ্বর, প্রাণের আধার এই পৃথিবীর সৃষ্টির একদম প্রারম্ভিক লগ্নে তিনি তো সৃষ্টি করেছেন আমাদের এই বাসভূমি, আমাদের এই পৃথিবী, আমাদেরও সৃষ্টি করেছেন। ভাববাদী কল্পনায় আমরা তাই মনে করি। তো এই সৃষ্টির সময়, প্রারম্ভিক লগ্নে, শুরুর সময় তিনি নিজের রচনাকে বারবার ভাঙছেন, গড়ছেন। ওই যে বলছে যে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, বারবার ভাঙছেন, গড়ছেন, যেন মনের মতো হচ্ছে না। আসলে যিনি শিল্পী তিনি তো রূপসিদ্ধির চরম পর্যায়ে পৌঁছতে চান, পৃথিবীকে, তার মানুষকে সর্বাঙ্গীন সুন্দর করে গড়ে তুলতে চান। যতক্ষণ না সৃজনানন্দের তৃপ্তি অন্তরকে পূর্ণ করছে ততক্ষণ তো সৃজন করতে তো অতৃপ্ত, অসন্তুষ্ট, ধৈর্যহীন। তাই সৃজন আর বিনাশের লীলায় তখন মেতে উঠেছেন সৃজনকর্তা। তারপর মহাশিল্পী আপনার যে সৃজিত প্রকৃতি অর্থাৎ আমাদের ধরিত্রী, তাকে সৃষ্টি করলেন আপন মনের মাধুরী মিশিয়ে, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃজন করলেন। এই সূত্রেই আমাদের প্রাণের যে সূতিকাগার, আমাদের যে ধরাধাম, তার সৃষ্টি হলো। জলে, স্থলে, অন্তরিক্ষে কত বৈচিত্র্য তিনি বিন্যস্ত করেছেন। এক অখণ্ড বিশ্বরূপ, আবার বৈচিত্র্যময় বিশ্বরূপ। ভাঙছেন, গড়ছেন, গড়ছেন, ভাঙছেন, এইভাবে ভাঙা গড়ার দিনেই সৃষ্টি হলো আফ্রিকার। রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা। এখানে এখানে কবির ভাবসত্যের সঙ্গে মিশে গেল ভৌগোলিক সত্যের। আমরা অনেকে মনে করি এ তথ্য আমাদের সামনে এসছে যে একসময় আফ্রিকা
প্রাচ্য দেশের সঙ্গে, এই যে প্রাচী ধরিত্রী, প্রাচী মানে এখানে প্রাচ্য, এই প্রাচ্য দেশের সঙ্গে আফ্রিকা সংযুক্ত ছিল। তারপর রুদ্র সমুদ্রের বাহু অর্থাৎ প্রকৃতির রুদ্র রস, সেখান থেকে সেই প্রাচ্য দেশ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে নতুন একটি মহাদেশের নামে নিজেকে আত্মপ্রকাশ করল। এখানে কিন্তু সেই ভূগোলের সেই পাঁচ সংস্থান তত্ত্ব রয়েছে, যেখানে আমরা দেখি যে পাতের পারস্পরিক সংঘর্ষণে ভূমিরূপ, দেশ, মহাদেশের কখনো লয় বিলয় ঘটে, সৃষ্টি হয়। তা সৃষ্টির এই ক্রমান্বয়তায় একদিন আমরা দেখলাম প্রাচী ধরিত্রীর বুক থেকে অর্থাৎ প্রাচ্য থেকে, প্রাচ্য দেশ থেকে আফ্রিকা বিচ্ছিন্ন হয়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গিয়ে নিজেই এক নূতন মহাদেশ রূপে আত্মপ্রকাশ করল। আফ্রিকা গড়ে উঠল বনস্পতির নিবিড় পাহারায়, অর্থাৎ অরণ্য সমাচ্ছন্ন আফ্রিকা। অরণ্যরাজি বনাঞ্চল তার নিবিড় ছায়ায় আত্ম উন্মোচন ঘটালো আফ্রিকা। আমরা দেখলাম সভ্যতার উষালগ্নে প্রাচ্য ধরিত্রীর সঙ্গে এক সূত্রেই গ্রথিত ছিল আফ্রিকা। তারপর আদিশিল্পীর অভিপ্রায়ে প্রকৃতির রুদ্র রোষে একদিন প্রাচীর হৃদয় থেকে অর্থাৎ প্রাচ্য থেকে বিচ্ছিন্ন হয়ে আফ্রিকার পৃথকভাবে পথ চলার সূচনা হলো, তার একাকী পথ চলার সূচনা হলো, তার যেন একক সংগ্রাম। এই ঘন অরণ্যানীর বেষ্টনে, চারিদিকে গাছপালায় ঘেরা এই অরণ্যানীর বেষ্টনে আফ্রিকা হয়ে উঠল অসূর্য স্পর্শা। ওই যে বলছে কৃপণ আলোর অন্তঃপুরে, আলো যেন কৃপণ রূপে প্রবেশ করে, অর্থাৎ অন্ধকারাচ্ছন্নতা। তার কারণ চারিদিকে তো গাছপালায় ঘিরে রয়েছে আফ্রিকা, যেন সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারে না, অসূর্য স্পর্শা। বনস্পতি রাজি ঘিরে রেখেছে আফ্রিকাকে, নিবিড়ভাবে ঘিরে রেখেছে, আলো যেন প্রবেশ করতে কার্পণ্য বোধ করছে। এই পরিবেশে এই ঘন অরণ্যানী একটা রহস্যময় চেতনার সঞ্চার ঘটালো আফ্রিকাকে ঘিরে, যেন এক দুর্গমের রহস্য। আফ্রিকা মানেই যেন এক দুর্গমতা। সেখানে নিভৃত অবকাশে তুমি, অর্থাৎ আফ্রিকা সে গড়ে উঠেছে, তার জন্ম হয়েছে, আত্ম উন্মোচন ঘটেছে। সেই গড়ে ওঠার একাকী সেই সংগ্রাম সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য, চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত, প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে, আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচণ্ড মহিমায় তাণ্ডবের দুন্দুভি নিনাদে। শিশু যখন ভূমিষ্ঠ হয় তখন সেও কিন্তু আমাদের এই বিশ্ব প্রকৃতিকে অজানা বিস্ময়ে প্রত্যক্ষ করে, বুঝে নিতে চায় এই বিশ্বের নানা দুর্বোধ সংকেতকে। তার কারণ তার কাছে তখন সবই হচ্ছে দুর্বোধ শিশুর কাছে। তখন সেভাবে আফ্রিকাও, নবীনা আফ্রিকা, সেও বনাঞ্চলের নিবিড় ছায়ায় একান্ত অবকাশে
সংগ্রহ করতে চাইছিল এই দুর্গমের রহস্যকে, উপলব্ধি করতে চাইছিল এই জল স্থল অন্তরিক্ষের এই দুর্বোধ সংকেতকে। প্রকৃতির দৃষ্টি অতীত জাদু, কেন এই কথা বললেন? এই শব্দবন্ধের মাধ্যমে কি বোঝাতে চাইলেন? আসলে আমাদের যে মানুষ, মানে আমরা যে মানুষ, আমাদের বোধ বুদ্ধির মধ্যে কি সব ধরা পড়ে? প্রাকৃতিক যে নানা বৈচিত্র্য, তার যে সৃষ্টি, তা তো আমাদের বোধ বুদ্ধির যেন অনেকটাই ঊর্ধ্বে। এই যে খ্যাতি অপ তেজ মরুদ বোম, এর মধ্য দিয়ে যে আমাদের জগৎ সৃষ্টি করেছেন পরমেশ্বর, আমরা ভাববাদী দর্শনে তাই বলা হয়, তা আমাদের অনেকের বোধগম্যতার বাইরে। মানব বোধগম্যতার বাইরে প্রাকৃতিক বৈচিত্র্যের এই সৃষ্টিকে বলা হচ্ছে প্রকৃতির দৃষ্টি অতীত জাদু। প্রকৃতিকে সম্পূর্ণ জানা, তার উৎসে পৌঁছনো, তার কারণকে বোঝা, এ মানুষের আজও অধরা থেকে গিয়েছে। এ যেন এক মানুষের দৃষ্টির অতীত, তার বোঝার বাইরে এক আশ্চর্য প্রকাশ। এখন প্রকৃতির দৃষ্টি অতীত জাদু আফ্রিকা সেও বুঝে নিতে চাইছিল, তার সৃষ্টির সময়ে, তার গড়ে ওঠার সময়ে চিনতে চাইছিল, নিজেকে বুঝতে চাইছিল। তার মধ্যে প্রাণের, সভ্যতার, সংস্কৃতির মন্ত্র জাগাচ্ছিল, অর্থাৎ সৃজনের মন্ত্র জাগাচ্ছিল সেই সৃজনকর্তা। বিদ্রুপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে, শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে। কিসের সংখ্যা? আসলে আফ্রিকা মানেই আমরা বললাম সেই কৃপণ আলোর প্রতিবেশ, নিবিড় অরণ্যানী, একটা দুর্গমের রহস্য। তার সঙ্গে আফ্রিকা মানেই হিংস্র সাপদ, বন্য জন্তু, এই সব কিছুর সহাবস্থানে আফ্রিকা হয়ে উঠল ভয়ঙ্কর। আফ্রিকার প্রকৃতি সেখানে যেন একটা উগ্র তাণ্ডব যেন মূর্ত হয়ে উঠল। আফ্রিকার সারা দেহ মন প্রাণ জুড়ে যেন প্রকৃতির এই আদিম ভীষণতা প্রকাশ পেল। আফ্রিকার এই আদিম ভীষণতা যেন ভীষণ ভয়ঙ্করকেও যেন সে বিদ্রুপ করে। নবগঠিত আফ্রিকা তার সেই সাপদ সংকুল বন্যজন্তুময় সেই প্রাকৃতিক প্রতিকূল পরিবেশকে সঙ্গী করে নিজেকে সে যেন উগ্র করে তুলল। বিভীষিকার একটা যেন ভয়াল প্রকাশ আফ্রিকার মধ্য দিয়ে প্রকাশ হলো। আমরা অনেকেই জানি, অনেক আফ্রিকার আমরা যখন ছোটোবেলা বিভিন্ন উপকথা, রূপকথার কাহিনী যখন পড়তাম, তখন আফ্রিকা মানেই আমাদের কাছে একটা এমন একটা দেশের কথা, এমন এক মহাদেশের কথা, তাদের আদিবাসী, তাদের জীবনযাত্রা আমাদের মধ্যে যেন একটা ভয় জাগাতো। এখন এই ভয়ের দুটো দিক আছে। এক হচ্ছে আফ্রিকার তার নিজস্ব যে প্রাকৃতিক বৈচিত্র্য, তার যে ঘন অরণ্যানী, আবার একদিকে মরুভূমি, আবার আফ্রিকায় নানা রকম তোমার বন্য ভয়ঙ্কর জন্তুদের সহাবস্থান। তো সব কিছু মিলে আমাদের সমতল ভূমির যারা আমরা অধিবাসী, তাদের কাছে ওই প্রকৃতি যেন একটা রহস্য রোমাঞ্চে ঘেরা, একটা ভয়াল প্রকৃতি। কিন্তু আফ্রিকার জনগণের কাছে ওই প্রকৃতিই কিন্তু তাদের মাতৃভূমি, তাদের অনেক বেশি আপন। আমরা আসলে আফ্রিকাকে দেখি কোন চোখে? আমরা দেখি হচ্ছে ইউরোপিয়ানদের চোখে, সাদা মানুষদের চোখে, যারা আফ্রিকার প্রকৃতিকে আমাদের সামনে হাজির করে। শুধু আমি বলছি এটা আফ্রিকার কিন্তু প্রাকৃতিক বৈচিত্র্য অর্থাৎ ভূপ্রকৃতি নয়, আফ্রিকার আদিম অধিবাসী, তাদের জীবনযাত্রা, তাদের সেই সরল জীবনযাত্রা, তার আমরা মুখোমুখি না হয়ে, তাকে আমরা সম্যক উপলব্ধি না করে আমরা তাদের দাগিয়ে দিয়েছি মানুষ খেকো আফ্রিকার
জনজাতির সংস্কৃতি। তারা যেন মানুষ খায়, মানুষের মাংস খায়, নরবলি দেয়। এটা হচ্ছে ইউরোপিয়ানদের চোখে, সাম্রাজ্যবাদীদের চোখে আফ্রিকানদের জনজাতির সংস্কৃতির কথা। আসলে এখানে হচ্ছে সেই আফ্রিকার সেই বৈচিত্র্যময়, সেই শাপথ সংকুল অরণ্যানী, যেখানে বুনো জন্তু আর আদিম মানুষ একসঙ্গে সহাবস্থান করে, একসঙ্গে বসবাস করে, একে অপরকে বাঁচিয়ে রাখে সাহচর্যে, মমত্বে। আবার তারা শিকারও করে বেঁচে থাকার তাগিদে। তাহলে আমরা এই সংস্কৃতিকে বুঝতে পারিনি। আমরা তাদের সবসময় মনে করেছি ওই কালো চামড়ার, ওই আফ্রিকার অশিক্ষিত আদিম বুনো সংস্কৃতির প্রতিরূপ হিসেবে। তাই আফ্রিকার শাপথ সংকুল সেই যে প্রাকৃতিক প্রতিকূলতা, তা যেন ভয়াল ভীষণ প্রকৃতিকেও সে বিদ্রূপ করে। নিজেকে সে উগ্র করে তুলেছে, বিভীষিকার ভয়াল প্রকাশে, তাণ্ডবের প্রচণ্ড শব্দে হার মানাতে চেয়েছে শঙ্কাকে, ভয়কে। তার কারণ আফ্রিকার জনজাতি তারা বেঁচে থেকেছে, লড়াই করেছে এই শাপথ সংকুল, এই বৈচিত্র্যময় প্রকৃতিকে সঙ্গী করেই। তাণ্ডবের দুন্দুভি নিনাদে, এই যে বলছেন কবি, আসলে এখানে তাণ্ডব আমাদের মনে হয় বেঁচে থাকার যে আমাদের স্বয়ংক্রিয়তা, আমাদের যে অভিযাত্রা, বাঁচার জন্য যে সংগ্রাম, দুন্দুভি নিনাদ, যে যুদ্ধের সময় যে দুন্দুভি, যুদ্ধের বাদ্যের যে নিনাদ, যে শব্দ, এখানে এই যুদ্ধ আসলে বেঁচে থাকার যুদ্ধ, এগিয়ে যাওয়ার যুদ্ধ, নিজেকে টিকিয়ে রাখার যুদ্ধ, নিজের সভ্যতা সংস্কৃতি নির্মাণের যুদ্ধ। আফ্রিকা আদিম ভীষণকে সঙ্গী করেই জলস্থলের দুর্বোধ্য সংকেতকে চিনে জেনে প্রাণের সঞ্জীবন ঘটালো। চেতনাময় মানব প্রাণ গড়ে তুলল আফ্রিকার ঐতিহ্য, সংস্কৃতি। তার যে আদিম ভীষণতা, যে ভয়ঙ্কর প্রতিবেশ, বুনো প্রতিবেশ, বুনো জন্তুর সম্মেলন, যেন প্রকৃতির এই আদিম ভীষণতা, ভয়ঙ্করতা নবগঠিত আফ্রিকার জনজাতির সংস্কৃতির কাছে নতজানু হয়েছে। মূর্তিমান বিভীষিকা হার মেনেছে। তার কারণ আফ্রিকার জনজাতি তারা নিজেদের উগ্র করেছে। এখানে উগ্র মানে কিন্তু ওই ইউরোপিয়ান দৃষ্টিতে উগ্রতা মানে অসভ্যতা, বর্বরতা নয়। এখানে হচ্ছে জীবন যুদ্ধে জেতার জন্য আফ্রিকার জনজাতির যে সংগ্রামী মানসিকতা, তারা যুদ্ধ জয়ের দুন্দুভি নিনাদ রণিত করেছে আফ্রিকার বুকে। তার ফলে নতজানু হয়েছে যেন স্বয়ং মূর্তিমান বিভীষিকা। আসলে রুক্ষ কঠিন উগ্র প্রকৃতির বুকে আফ্রিকান জনসংস্কৃতির অসীম জীবনী শক্তির জয়গান ঘোষণা করেছেন কবি, যা একই সঙ্গে ভীষণ আবার সত্য, সরল, সুন্দর।